$2 ট্রিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আফগানিস্তানের বুকে দীর্ঘ 20 বছর ধরে যুদ্ধ করতে গিয়ে আমেরিকার খরচ হয়েছে সাকল্যে $2 ট্রিলিয়ন। $2 ট্রিলিয়ন মানে বাংলাদেশের 30 বছরের জাতীয় বাজেটের সমান। কিন্তু ফলাফল কি? জিরো, মানে শূন্য। কারণ আফগানিস্তানের তালেবানরা আজও সেখানেই আছে যেখানে তারা 20 বছর আগে ছিল। ইরাক যুদ্ধে 2003 সাল থেকে আইএসিসির বিরুদ্ধে অপারেশন সহ আমেরিকার খরচ হয়েছে $3 ট্রিলিয়ন। লিবিয়ায় 2011 সালে ন্যাটো অপারেশনে আমেরিকার খরচ হয়েছে $1.6 বিলিয়ন। 1955 থেকে 1975 সাল পর্যন্ত চলা ভিয়েতনাম যুদ্ধে খরচ হয়েছিল তখনকার হিসাবে প্রায় $168 বিলিয়ন। আর এবার ইরানের সাথে চলমান যুদ্ধে প্রতিদিন খরচ হচ্ছে প্রায় $1 বিলিয়ন করে। মানে অলরেডি গত 36 দিনে $36 বিলিয়ন গন। আমরা ভাবি যুদ্ধ মানে বুঝি শুধু রক্তপাত, কিন্তু সানজু বলেছেন না, যুদ্ধ মানে আসলে সবার আগে খরচ। যদি আপনি যুদ্ধ শুরু করার আগেই যুদ্ধের সম্ভাব্য খরচের হিসাব মেলাতে না পারেন, তাহলে জয়ের মুকুট মাথায় পড়ার আগেই আপনার রাষ্ট্র কিংবা আপনার ব্যবসা দেউলিয়া হয়ে যাবে। হোক আপনার ব্যক্তিগত যুদ্ধ, বিজনেসের যুদ্ধ, ক্যারিয়ারের লড়াই কিংবা সত্যিকারের রণক্ষেত্র, সেই যুদ্ধটা ঠিক কতদিন চলবে, কত খরচ হবে এই যুদ্ধ লড়তে, এখানেই আসল বিষয়। মানুষ জেতার জন্যই যুদ্ধ করে, কিন্তু যুদ্ধ যত দীর্ঘায়িত হতে থাকে সৈনিকের অস্ত্রের ধার তত কমে, মনোবল টুটে যায়, রাষ্ট্রের সম্পদ চরমভাবে বিনষ্ট হয়, সম্পদের ঘাটতি রাষ্ট্রকে দুর্বল করে দেয়। আর প্রতিবেশীরা যারা আগে চুপ ছিল তারা এবার আপনার দুর্বলতার সুযোগ নিতে শুরু করে। তখন যত ভালো উপদেষ্টা আর সভাসদই আপনার থাকুক না কেন, কার্যকর কোনো পরিকল্পনা তখন আর কাজ করে না। এখানেই আমরা শিখি সানজুর সেই সবচেয়ে আন্ডাররেটেড শিক্ষা। দীর্ঘ যুদ্ধে কেউই কখনো লাভবান হয়নি। ভিয়েতনাম যুদ্ধে 58,000 মার্কিন সেনা প্রাণ দিয়েছে, $1 ট্রিলিয়ন খরচ হয়েছে। অবশেষে তাদের অপমানজনকভাবে ফিরে যেতে হয়েছিল আফগানিস্তানে। 20 বছরের $2 ট্রিলিয়ন খরচ শেষে সেই একই ফলাফল, মানে ন্যাক্কারজনক পলায়ন। 1812 সালে নেপোলিয়ান তার গ্র্যান্ড আর্মি নিয়ে গিয়েছিল রাশিয়া জয় করতে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার ও রাশিয়ার বিরুদ্ধে চালিয়েছিল অপারেশন বারবারোসা। ফলাফল ছিল ভয়াবহ পরাজয়। ইতিহাস বারবার একই কথা বলছে, দীর্ঘ যুদ্ধ শেষে কোনো দেশ লাভবান হয়েছে এমন উদাহরণ নেই। তাই সানজু বলেছিলেন, আক্রমণ করলে শত্রুর চোখের পলক পড়ার আগেই সর্বশক্তিতে আক্রমণ করো আর বিজয় হাসিল করো। যুদ্ধ যত সংক্ষিপ্ত হয় ততই মঙ্গল। সমরবিদ কার্ল ভন ক্লসউইজ যখন বললেন ওয়ার ইজ দ্য কন্টিনিউশন অফ পলিটিক্স বাই আদার মিনস, এক্ষেত্রে তিনি আসলে এই কথাটাই বুঝিয়েছিলেন। যুদ্ধ নিঃসন্দেহে রাজনৈতিক সমাধানের হাতিয়ার, কিন্তু তা কখনোই অনন্তকাল ধরে চলা উচিত না। আধুনিক কনফ্লিক্ট রেজুলেশন থিওরিতে এটিকে বলা হয় এসকেলেশন ডমিনেন্স, মানে দ্রুত ডিসাইসিভ পাওয়ার অ্যাপ্লাই করে যুদ্ধ নিজের মতো করে শেষ করা। মিলিটারি ভাষায় কালমিনেটিং পয়েন্ট মানে সেই মুহূর্ত যখন আপনার বাহিনী আর সামনে এগোতে পারে না বা ফাইট কন্টিনিউ করতে পারে না। এই পয়েন্টে আপনি পৌঁছানোর কারণ, 1, আপনার রসদ শেষ, 2, আপনার বাহিনীর মনোবল ভেঙে গেছে। এই অবস্থায় সামনে এগুলো ধ্বংস, পিছাতে গেলেও সমস্যা। দাবা খেলায় গ্র্যান্ড মাস্টাররা যেমন কয়েক চাল আগেই বুঝে নেন এই ম্যাচ আর জেতা সম্ভব কিনা, তেমনি বুদ্ধিমান সেনাপতি সেই কালমিনেটিং পয়েন্টের আগেই বুঝতে পারেন এই যুদ্ধে জেতা সম্ভব কিনা। যুদ্ধ লাগলে দেশে জিনিসপত্রের দাম বাড়বেই। সানজুর হিসাবে এ সময় জনগণের মাথাপিছু আয়ের 10/3 কমে যায়। সরকারি রাজস্বের 10/4 খরচ হয় শুধু রিসাপ্লাই আর যুদ্ধের সরঞ্জামাদি মেরামতে। তাহলে সমাধান কি? সানজু বলেন, পারলে শত্রুর রসদ ছিনিয়ে নিয়ে চলার চেষ্টা করো। কারণ শত্রুর কাছ থেকে কবজা করা 1 দফা রসদ নিজের 20 দফা রসদ সাপ্লাইয়ের সমান সাশ্রয়ী আর গুরুত্বপূর্ণ। তার মানে একটা ডিসিশনে যেন 2টা কাজ এনশিওর করা যায়, 1, নিজের খরচও কমলো, আর 2, শত্রুও দুর্বল হলো। আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন এই কৌশলের মাস্টার। তিনি লিভ অফ দ্য ল্যান্ড থিওরিতে চলতেন, মানে যে দেশ জয় করতেন সেই দেশ থেকে সৈন্যদের খরচ আর রসদ তুলে নিতেন। এশিয়া জয়ের সময় আলেকজান্ডার নিজের দেশ থেকে কোনো রসদ আনেননি, বরং বিজিত অঞ্চলের সম্পদ ব্যবহার করেই নিজেও শক্তিশালী হয়েছিলেন আর শত্রুকেও দুর্বল করে রাখতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন সেনাবাহিনী এই থিওরিকে সামান্য আপগ্রেড করে জাস্ট ইন টাইম নামে একটা লজিস্টিক সিস্টেম ডেভেলপ করে, যা পরে জাপানিরা রপ্ত করে। আর টয়োটা
প্রোডাকশন সিস্টেম নামে বিশ্বের ম্যানুফ্যাকচারিং শিল্পকে আমূলে বদলে দেয়। তাই লিভ অফ দ্য ল্যান্ড নামক সানজুর এই নীতিটিই যে আধুনিক সাপ্লাই চেইন অপটিমাইজেশনের পূর্বসূরি তা বললে ভুল বলা হবে না। আর ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় ব্যর্থতা কি? লজিস্টিক্স। তাদের কনভয় ইউক্রেনের ভেতরে জায়গায় জায়গায় আটকে গেছে, রেল পথে নিয়ন্ত্রণ নেই, রসদ সময় মতো জায়গা মতো পৌঁছাচ্ছে না। অথচ সানজু আজ থেকে 2500 বছর আগেই বলেছিলেন রসদ সাপ্লাই সিস্টেম ক্র্যাশ করা মানে যুদ্ধে নিশ্চিত পরাজয়। অনেকটা ক্রিকেটের ক্যাচ মিস তো ম্যাচ মিসের মতো ব্যাপার। তো আপনার ব্যবসার রসদ মানে ক্যাশ, ট্যালেন্ট, টেকনোলজি এসব কোথা থেকে আসছে? সবসময় সবকিছু শুধু নিজেই তৈরি করার চেয়ে কখনো কখনো স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা অ্যাকুইজিশন দিয়ে প্রতিযোগীর সম্পদ নিজের করে নিয়ে কাজে লাগানো যায়। আর এটা করতে পারলেই আসলে গেম চেঞ্জার একটা অপশন আপনি খুঁজে পেতে পারেন। কর্পোরেট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজিতে কিন্তু এই নীতিটা অহরহ দেখা যায়। অ্যামাজন যখন হোল ফুডস কিনলো তখন সে নিজে শক্তিশালী হলো আর তার বিজনেস রাইভাল বা কম্পিটিটর হিসেবে ওয়ালমার্ট দুর্বল হলো। আপনার প্রতিযোগীর মেধাবী কর্মী, প্রযুক্তি বা ব্র্যান্ড অধিগ্রহণ করলে আপনি শক্তিশালী হন, প্রতিযোগী দুর্বল হয়। তাই একজন বুদ্ধিমান সেনাপতি কখনোই দীর্ঘমেয়াদী যুদ্ধের ফাঁদে পা দেন না। তার লক্ষ্যই থাকে দ্রুততম সময়ে লড়াইয়ের নিষ্পত্তি করা।